আচ্ছা, সেলিনা হোসেনের জলোচ্ছ্বাস উপন্যাসটা কি শুধুই একটা গল্প, নাকি এর চেয়েও বেশি কিছু? আমার তো মনে হয় এটা আসলে বাংলাদেশের উপকূলের মানুষের জীবন সংগ্রামের একটা জীবন্ত দলিল। তো চলুন আজ এর ভেতরে ডুব দেওয়া যাক। ভাবুন তো, উপন্যাসটা শুরুই হচ্ছে প্রকৃতির এক ভয়ঙ্কর রূপ দিয়ে। মাত্র একটা বাক্য, কিন্তু এই একটা বাক্যই যেন চোখের সামনে পুরো ছবিটা তুলে ধরে। কিভাবে একটা প্রলয়ে এসে এক নিমিষেই একটা গোটা জনপদকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছিল। তো গল্পটা ঠিক কোথা থেকে শুরু? আমাদের প্রথমে ফিরে যেতে হবে সেই ভয়ঙ্কর দিনটাতে, মানে যে প্রাকৃতিক দুর্যোগটা এই পুরো উপন্যাসের পটভূমি তৈরি করেছিল। হ্যাঁ, পুরো গল্পটায় দাঁড়িয়ে আছে কিন্তু একটা নির্দিষ্ট তারিখের ওপর, ১৯৭০ সালের ১২ই নভেম্বর। এই দিনটাতেই এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়েছিল, আর ইতিহাসটাকেই যেন চিরদিনের জন্য বদলে দিয়েছিল। ধ্বংসের মাত্রাটা একবার শুধু কল্পনা করার চেষ্টা করুন তো। মানে জলোচ্ছ্বাস তো শুধু ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়নি, ভাসিয়ে নিয়ে গেছে মানুষের পরিচয়, তার পরিবার, তার সব স্বপ্ন। প্রকৃতির এই যে ভয়াল রূপ, এটা মানুষের অসহায়ত্বকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এখন আপনারা হয়তো ভাবছেন, ঝড় থেমে গেল, তার মানে হয়তো লড়াইও শেষ? না, এখানেই কিন্তু আসল টুইস্ট। গল্পটা এখানেই মোড় নেয়। জল নেমে যাওয়ার সাথে সাথেই শুরু হয় আর একটা ভয়াবহ যুদ্ধ। কিন্তু এবারের যুদ্ধটা প্রকৃতির বিরুদ্ধে না, এবার যুদ্ধ মানুষের বিরুদ্ধে। উপন্যাসের মূল সংঘাতটা কিন্তু ঠিক এখানেই। নাসু বা মালিকের মতো যারা বেঁচে গিয়েছিল, তাদের লড়তে হয়েছে দুটো যুদ্ধ একসাথে। একদিকে দেখুন লোনা জল আর পলিপড়া জমির সাথে টিকে থাকার লড়াই, আর অন্যদিকে প্রভাবশালী ভূমিদস্যুদের হাত থেকে নিজেদের শেষ সম্বলটুকু বাঁচানোর সংগ্রাম। মানে কি একটা অবস্থা! আসল ব্যাপারটা কি হয়েছিল জানেন? জলোচ্ছ্বাস তো এসে জমির সব চিহ্ন, সব সীমানা মুছে দিয়ে চলে গেল। আর ঠিক তখনই শুরু হলো এক গভীর সামাজিক আর রাজনৈতিক সংকট। কারণ প্রভাবশালীরা ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল, অসহায় মানুষদের শেষ সম্বলটুকুও কেড়ে নেওয়ার জন্য। আচ্ছা, এত ধ্বংস, এত শোষণ, এসবের পরেও কি গল্পটা শুধু হতাশার? একদমই না, বরং গল্পের মূল সুরটাই হল অদম্য জীবনী শক্তির। চলুন এবার দেখি চরিত্রগুলো কিভাবে এসব প্রতিকূলতাকে জয় করে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। একটা প্রশ্ন তো মনে আসতেই পারে, তাই না? একদিকে প্রকৃতির এমন ভয়ঙ্কর আঘাত, আবার অন্যদিকে মানুষেরই শোষণ। এই দুয়ের মাঝে পড়ে তাদের শেষ পর্যন্ত কি হয়েছিল? তারা কি হাল ছেড়ে দিয়েছিল? উপন্যাসটা কিন্তু ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজেছে। তাদের এই যে টিকে থাকার জার্নিটা, এটাকে আমরা তিনটে ধাপে ভাগ করতে পারি। প্রথমত, একেবারে তাৎক্ষণিক ধ্বংসযজ্ঞ থেকে শুধু বেঁচে ফেরা। তারপর শোষণ আর প্রকৃতি, এই দুই শত্রুর বিরুদ্ধেই রুখে দাঁড়ানো। আর সবশেষে একেবারে শূন্য থেকে সবকিছু নতুন করে গড়ে তোলার সেই অদম্য সাহস দেখানো। তার মানে দেখুন, এই উপন্যাসের বার্তাটা কিন্তু খুবই পরিষ্কার। এটা শুধু সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বা টিকে থাকার গল্প না, এটা মানুষের সেই অপরাজেয় জীবনী শক্তির গল্প, যেখানে আসল যোগ্যতা কিন্তু শারীরিক শক্তি দিয়ে মাপা হয় না, মাপা হয় সাহস আর একে অপরকে আঁকড়ে ধরে রাখার ক্ষমতা দিয়ে। তো আলোচনার প্রায় শেষ দিকে এসে আমরা একটা জিনিস বুঝতে পারছি, তাই না? যে জলোচ্ছ্বাস আসলে শুধু একটা উপন্যাস না, এর তাৎপর্য আরও অনেক গভীর। এটা আমাদের সেই সময়ের সামাজিক আর ঐতিহাসিক প্রেক্ষাপটকে বুঝতে ভীষণভাবে সাহায্য করে। আর সেলিনা হোসেন ঠিক এই কাজটাই করেছেন, অসাধারণ দক্ষতার সাথে। তিনি দেখিয়েছেন কিভাবে একটা প্রাকৃতিক দুর্যোগ সমাজের ভেতরে লুকিয়ে থাকা বৈষম্য, শোষণ আর মানুষের আসল চেহারাটা সবার সামনে এনে দেয়, সবকিছু যেন নগ্ন হয়ে যায়। আর এখানেই আসছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা। উপন্যাসে আমরা যে ছোট ছোট প্রতিরোধ বা শোষণের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্য দেখি, সেটাই কিন্তু পরোক্ষভাবে একটা বড় প্রেক্ষাপট তৈরি করেছিল। মানে বৃহত্তর পরিসরে একটা জাতির মুক্তির যে আকাঙ্ক্ষা, এটা যেন তাকে উস্কে দিয়েছিল। বলা যায় এটা ছিল আমাদের আসন্ন স্বাধীনতা সংগ্রামেরই একটা প্রতিচ্ছবি। সবশেষে উপন্যাসটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটা প্রাকৃতিক দুর্যোগ কি শুধু ম্যাপের সীমানাগুলো মুছে দেয়,
নাকি এটা আসলে আমাদের মনুষ্যত্বেরও একটা চরম পরীক্ষা নেয়? এই ভাবনাটা না হয় আপনাদের জন্যই তোলা রইল।